100% পেশেন্ট ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে। 100%? আমরা 12টা ব্যাচ শেষ করেছি। 12টা ব্যাচে মোট কতজন থাকতে পারে? ধরেন 15 জন করে হলো। শরীরের সবচেয়ে উপকারী জিনিসটাকে বলা হচ্ছে রোগ। কেন? কোলেস্টেরল। আচ্ছা। Can you lower my pain 10%? I said not only 10%, in 3 days your pain is going to go down to 70%. জীবন শেষে আপনার 100 বছরের পানের বাটা মানুষের বয়সকালে এখন ওষুধের বাটা নিয়ে মৃত্যুবরণ করতে হয়। একদম রিয়েলিটি। আমরা এটা ডক্টরও চায় না। এই তুমি না স্টেম সেল করো, স্টেম সেল কি আমার ছেলে লম্বা হবে? সেটা একদম শর্ট, সে বয়স 14 হয়ে গেছে, দেখতে মনে হয় 7 বছর। স্টেম সেল দিয়েছে একটা, তার 3 ইঞ্চ গ্রো করেছে। নবী ইসলাম খাওয়াটা চিবিয়ে খেতেন। উনি বলছে যে আমার উম্মতটা যদি 40 বার চিবিয়ে খায় তার সুস্থ থাকবে। আচ্ছা, সায়েন্স তাই প্রমাণ করছে যে বিশাল ভয়াবহতা এখান থেকে একটা মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা যে এই ফাংশনাল মেডিসিনটাকে আমাদের দেশে ইন্ট্রোডিউস করি আরও বেশি করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, খ্যাতনামা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুজিবুল হক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভাইয়া অনেক ভালো লাগছে। আপনাকে পেয়ে আমরাও আসলে অনেক আনন্দিত, এবং বিশেষ করে আমি এক্সাইটেড এই কারণে যে আমাদের আজকের যে আলোচনার টপিক এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, এবং অনেকেই হয়তো নতুন করে অনেকগুলো বিষয় ভাবতে এবং চিন্তা করতে জানবে। তার কারণ আমি যদি এমনিতে র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা ডায়াবেটিস কি ভালো করা সম্ভব, অনেকে হয়তো বলবে যে কোয়াইট ইম্পসিবল, যে এটা তো কোনো সম্ভবই না, এরকম তো শুনিনি। কিংবা আমি যদি বলি যে অটিজম থেকে, বিশেষ কোনো ধরনের অটিজম থেকে কি মুক্তি পাওয়া সম্ভব, এটাতেও কিন্তু অনেকে বলবে যে না, এটা কিভাবে সম্ভব। কিংবা সেতি বা ভিটিলিগোর মতো রোগ, এটা যে ট্রিট করা যায় বা সহজে ট্রিট করা সম্ভব, এরকম কিন্তু অনেকের হচ্ছে খুব ক্লিয়ার আইডিয়া নেই। সো আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে যেহেতু আলোচনা করব, এবং এখানে বেশ ইন্টারেস্টিং কিছু ট্র্যাক চলে আসবে, বিশেষ করে অল্টারনেটিভ মেডিসিন যেগুলো, মেডিসিনাল প্র্যাকটিস যেগুলো, সো এগুলো নিয়ে আমার মনে হয় ভাইয়া মানে সবাই খুব এনজয় করবে। এবং আমি নিজে খুব এক্সাইটেড, কারণ এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমিও হালকা হালকা শুনেছি, খুব যে আমি এটা নিয়ে খুব ঘাটাঘাটি করেছি কিংবা জানি এরকম কিন্তু কিছু না। কাজে এই জিনিসটা আমার নিজের জন্যও নতুন, এই জন্য আমি পার্সোনাল হচ্ছে খুবই এক্সাইটেড। লাইকওয়াইজ। ভাইয়া, আমার শুরুতে একটা প্রশ্ন ছিল যে আপনার পড়াশোনা তো শুরু করেছিলেন কেমিস্ট্রি নিয়ে, রাইট রাইট, কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, এই জিনিসগুলো নিয়ে শুরু করেছিলেন, কিন্তু সেখান থেকে এই যে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো, কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করলেন কবে বা কেন? এই মোটিভেশনটা আসলে কোত্থেকে আসলো? যেটা বলেছেন, পড়াশোনা তো হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন যুক্তরাষ্ট্রে যাই, অর্গানিক কেমিস্ট্রি, যেটা বলা হয় মেডিসিনাল কেমিস্ট্রি সেকশন নিয়ে পিএইচডি করি। তো ডক্টরেট শেষ করার পরে যখন পোস্ট ডক্টরেট করি মেডিসিনের উপরে, হ্যাঁ, তখন দেখতে পাচ্ছিলাম যে আমরা যে রিসার্চগুলো করছি মেডিসিনে, তার সাথে বাস্তবের অ্যাপ্লিকেশনে মিল পাচ্ছি না। আচ্ছা। মেডিকেল যে প্রটোকল এটার সাথে মিলে না, এটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে আমি যখন ডক্টরেট করি, মানে পিএইচডি সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ি। এটা বলে ফার্স্ট অসুস্থ হয়ে হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা আচ্ছা। রিউমেটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে একটা জয়েন্ট ইনফ্লামেশন, বিকজ এটা ইমিউন সিস্টেম জয়েন্টকে অ্যাটাক করে, জয়েন্টগুলোকে উইক করে ফেলে এবং ইনফ্লামেট করে এবং সোলেন হয়, এবং হচ্ছে যে এটা স্প্রেড করে একে একে ডিফারেন্ট অটোইমিউন রোগ তৈরি হয়। তো স্বাভাবিকভাবেই আমাদের ইন্স্যুরেন্স থাকে, ফ্রি ট্রিটমেন্ট, ওষুধ নিচ্ছি। দেখেন আমার চুলগুলো পড়ে গেছে, আমার বাবার বয়স 95, মনে এখন চুল আছে, আমার চুল পড়ে গেছে। খুব পাওয়ারফুল মেডিসিন নিতে হয়েছিল আমাকে। তো ওষুধ খাচ্ছি, রোগ বাড়তেছে, ডক্টরের শেষ করি, পোস্ট ডক্টরেট করি, আমার কিন্তু রোগ বাড়ছে, অনেকগুলার রোগ। প্রতি একদিন পর পর আমাকে শট নিতে হতো। আচ্ছা। প্লাস উইকলি হিমায়রা একটা বায়োলজিক ড্রাগস, মানে দ্যার ইজ নো এন্ড আর কি। যখন পোস্ট ডক করার পাশাপাশি আমি অ্যাজ এ প্রফেসর হিসেবে জয়েন করি ইউনিভার্সিটি অফ হিউস্টনে। তো বিং প্রফেসর আমি খুবই আনএবল টু টিচ। I couldn't move my hand, I couldn't raise my shoulder in the blackboard. So much swollen and stiffness. তো ডক্টর বলছে যে তোমার অনেকদিন হয়েছে, সময় যাচ্ছে, তুমি অসুস্থতা বাড়ছে, তোমার তো এখন অলমোস্ট 5টা অটোইমিউন রোগগুলো, না ওই এক্স্যাক্টলি বলা যায় না আর কি কটা আছে, বলছে অলমোস্ট 5টা অটোইমিউন রোগ। তাহলে
you have to go handicap. We have no other choice. এই রোগগুলো আসলে হয় কেন, এই যে অটোইমিউন ডিজিজ যেগুলোকে বলে? এগুলো মূলত দীর্ঘদিনের ট্রমা, স্ট্রেস, লিকি গাট, লাইফস্টাইল এবং রং ডায়েট চয়েস এবং জেনেটিক্যাল হিস্ট্রিও কাজ করে। তো ইন্টারেস্টিং এনাফ, আমি যেহেতু বাঙালি, আমরা খুব অ্যাম্বিশাস থাকি। বিদেশে পড়াশোনা করতে গিয়েছি, ডক্টরেট করেছি, সবার একটা আশা আমি I will be someone, but doctor want me to be no one. I was like, no, that doesn't work like that. My mind playing, what is something else I can see. হাল ছেড়ে দিব না। Beyond the box, I might get something that, might have, if little light I can see, I can explore and I can support my situation. তারপরে স্বাভাবিকভাবে আমরা গুগল সার্চ করি, তো দেখতে শুরু করি ন্যাচারোপ্যাথিক ডক্টর, ফাংশনাল মেডিসিন ডক্টর, ইন্টিগ্রেটিভ মেডিসিন ডক্টর, এগুলো তো কখনো ওয়ার্ডগুলো শুনি নাই আমরা। হ্যাঁ, এগুলো মানে সচরাচর আমরা কিন্তু ডাক্তারের কাছে গেলেও শুনতে পাই না। এগুলো কি মিন করে? এগুলো ধরুন ফাংশনাল মেডিসিন হচ্ছে যে একটা রোগ যখন হয় এটার ফাংশনালিটিস টেস্ট করে, যে কি কি ডিসফাংশন আপনার শরীরের মধ্যে আছে যে আপনার এই রোগটা এসছে। এটার সেপারেট টেস্টিং আছে, যেমন কনভেনশনাল মেডিসিন যেমন টেস্টিং আছে যে 1C সুগারের জন্য, তারপরে হচ্ছে যে আপনার লিভারের জন্য ALT AST এনজাইম আছে, বা ডিফারেন্ট ডিজিজ বেস টেস্টিং আছে। ফাংশনাল মেডিসিন টেস্ট একটু ডিফারেন্ট, তারা দেখে যে আপনার ব্যাকটেরিয়াল প্রোফাইলটা কেমন, আপনার এনজাইম কেমন আছে শরীরে, মানে ডাইজেশনের জন্য, আপনার অ্যালার্জি রিয়াকশনগুলো কোন কোন ধরনের হচ্ছে, বুঝতে পারছেন, আপনার কোন কোন ইনফেকশন মার্কারটা আপনার ডেভেলপ হচ্ছে, আপনার লিকি গাট, মানে গাটের যে কম্পোনেন্টগুলো ঠিক মতো আছে কিনা, নাকি লিকি হয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো টেস্ট করা হয়। এটা কি নর্মাল যে কোনো একটা রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দেয়, এখানে অনেক টেস্টের নাম থাকে, এরকম নর্মাল যে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এটার থেকে কি এক্সপেন্সিভ অনেক? এগুলো হচ্ছে আমেরিকার জন্য এক্সপেন্সিভ, বিকজ আমেরিকা তো সব কনভেনশনাল তো ফুললি কভার বাই ইন্স্যুরেন্স, কিন্তু এটা তো ইন্স্যুরেন্স কভার করে না, এটাকে আপনাকে ফুল ক্যাশ পেইড। দ্যাটস ওয়াই এটা চোখা লাগে যে কোনো ক্লায়েন্টের, যে কোনো পেশেন্টের জন্য। আর এটা কি হচ্ছে মানে এই নর্মাল প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের চেয়েও এটা কি আরো বিস্তারিত বা সময় সাপেক্ষ, এরকম কোনো ব্যাপার কি আছে? না, এটা মোর অ্যাবাউট ডিটেইলস অফ দ্য হোল বডি সিচুয়েশন। আচ্ছা, তো ফাংশনাল মেডিসিন পাই, ইন্টিগ্রেটিভ মেডিসিন পাচ্ছি। ইন্টিগ্রেটিভ মেডিসিন তো আমার কাছে খুবই নতুন, কি বলে এটা কি পাচ্ছি, এটা যে আমার হচ্ছে এখানে ব্যথা, আমার নাকি বলছে র খাবার খেতে হবে, র খাবারের সাথে আমার এটা ব্যথার সম্পর্কটা কোথায়? আচ্ছা, আসলে ইন্টিগ্রেটিভ মেডিসিন হচ্ছে আপনার ডায়েট ঠিক করতে হবে, লাইফস্টাইল, ন্যাচারাল রিজেনারেটিভ থেরাপি, স্টেম সেল থেরাপি, অনেকগুলো জিনিস কম্বিনেশন মিলে ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্ট বলা হয়, সমন্বিত চিকিৎসা যেটা। তো এগুলো দেখতে ন্যাচারোপ্যাথিক ডিগ্রি দেখছি, ন্যাচারোপ্যাথিক ডিগ্রি নিয়ে আমেরিকাতে 5টা বেশ গভর্নমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি আছে। তো দ্যাটস আমাকে একটু আলো দেখাচ্ছে যে দেখি না, এমন কোনো ডক্টর যদি আমাকে কোনো কিছু একটু হেল্প করতে পারে, পেনটা একটু কমাতে পারে, তাও তো আমি মনে হয় আর হ্যান্ডিক্যাপে যেতে হবে না। অ্যাটলিস্ট আমার মানে ডিটোরিয়েট না হোক, তো মেবি আমাকে একটা হ্যান্ডিক্যাপে যাবো। অ্যাজ এ বাংলাদেশি আমরা খুবই লো ফিল করি, আমার সেলফ স্টিম থাকবে না। বিদেশিরা দে ডোন্ট কেয়ার, আমাদের তো ডিফারেন্ট মাইন্ডসেট, আমাদের আমরা যারা বড় হয়েছে বাংলাদেশে, ওদের কাছে যাই, দেখি আমি ভালো হতে শুরু করছি, আমার পেন কমে যাচ্ছে, আমি অনেকগুলো সাপ্লিমেন্ট নিচ্ছি, ডায়েটটা চেঞ্জ করে মানে প্ল্যান বে ডায়েটে আসছি, আমাকে থেরাপি দিচ্ছে, আমি এনার্জি পাচ্ছি, আমি আমার একে একে প্রত্যেকটা কন্ডিশন ইমপ্রুভ হচ্ছে। I was so excited. অথচ প্রথমে কিন্তু ডক্টর বলে দিয়েছিল যে না, কাজ হবে না, বলছে হ্যান্ডিক্যাপে যেতে হবে, there is no, you are keep getting worse situation, so you have to go handicap. আমার বলছে ডক্টর, don't worry about it, we have a, you are in US, you have a like a full support, you can sleep and eat, and then government will pay you money, like you are full set. I was like, no, that's not what I'm living for, that's not why I came to US, no. So I was improving, when I was taking all the integrative approach of healing. I was improving. At a certain point, I was like, I am very confident that I can go back to myself. যে আমি আমাকে ফিরে পাবো। আলহামদুলিল্লাহ, ধরুন 6 মান্থের মাথায় আমার আঙ্গুলগুলো যে বাঁকা ছিল সোজা হয়ে গেছে, আমি বোতাম লাগাতে পারতেছি, আমি দৌড়াতে পারতেছি, সুবহানাল্লাহ, একে একে ইমপ্রুভ হচ্ছে। দেন আমি ভাবলাম যে এই যে চিকিৎসাটা, আমার যে ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি মেডিসিনের উপরে আমার পোস্ট ডক্টরেট, আমার মেডিসিনাল কেমিস্ট্রিতে আমার PhD,
তো আমার মানে ওয়ার্ল্ডের টপ জার্নাল যেটা বলা হয় সায়েন্সের মধ্যে এটাতে আমার পাবলিকেশন আছে। সো আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট আমার যে নলেজটা আমি যদি ন্যাচারোপ্যাথি মানে কম্বাইন করি, হ্যাঁ হ্যাঁ, আই ক্যান ডু সামথিং বেটার দ্যান মেনি আদার পিপল। কারণ আমি দেখেছি যারা ন্যাচারোপ্যাথ যারা আছে তাদের সায়েন্স বোঝে না, তারা একটু ট্রিটমেন্ট দেয় কিন্তু তারা অতটা সায়েন্স বুঝতেছে না। যেহেতু আমার মেডিসিনের পোস্ট করার কারণে আমার vigorous study deeper understanding of the disease, very deep study, of the drug and mechanism of how drug works. That gives me idea that hey, মানুষ তো মানে ইউনিক হতে চায়, so what should I try? এরপর আমি শুরু করি পড়াশোনা। ফার্স্ট শুরু করি হচ্ছে আমি ন্যাচারোপ্যাথ, যেটা বলা হয় হোলিস্টিক ডিগ্রি। তারপর আমি শুরু করি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি, ব্যাক ইন 2016-এর কথা বলছি আমি। তারপরে হার্ভার্ড নিউট্রিশন শেষ করার পরে শুরু করি আমি ফাংশনাল মেডিসিন আন্ডার দ্য ফাংশনাল মেডিসিন ইউনিভার্সিটি। তারপর লেসলি গর্ন থেকে আমি ইন্টিগ্রেটেড মেডিসিন পড়ি। ইট গিভস মি সো মাচ কনফিডেন্স দ্যাট আই ক্যান ন্যাভিগেট এনি সিচুয়েশন অফ দ্য হিউম্যান বডি। অ্যান্ড যেটা আপনি আজকে দেখছেন আমাকে ফিক্স করে না। আজকে আপনি যদি দেখেন যে ডক্টর মজিবুল হক, আপনি গুগল করে দেখেন ডক্টর মজিবুল হক লিভার, ডক্টর মজিবুল হক ডায়াবেটিস, ডক্টর মজিবুল হক অটিজম, আপনি কয়েকশো সাকসেস স্টোরি পাবেন, একটাও একচুল বাড়িয়ে কমা না। এছাড়া হাজারো আছে যেগুলো খুবই অ্যামেজিং, যেটা মানে একদম মানে মানুষের জন্য গ্রেট এক্সাম্পল হবে। এরকম কয়েকটা যদি আমরা একটু শুনতে পেতাম। আমি এখানে এসেছি দুদিন আগে আসলাম ঢাকাতে। তো এক লোক আমাকে বলতেছে, আমাকে এসে বলতেছে যে ডক্টর হক, আমার এখানে আসার আগে আমার ডায়াবেটিস ছিল 14-15, ইনসুলিন নেওয়া এবং মেটফোরন নেওয়ার পরে সুগার 15 আসতেছে না, 3 দিনের পরে আমার সুগারটা 6 চলে আসছে, 3 দিন পর থেকে আমার কোনো ইনসুলিন লাগে না। এটা কীভাবে সম্ভব? তারপরে উনি বলছে আমি আপনার সাথে ভিডিও করবো। স্যার আমি একটু বলতে চাই, আমার কথা একটু মানুষকে একটু বলে দেন। আমি তো রেডি, আমি ঢাকায় আসছি 3 দিনের জন্য, হ্যাঁ আমার সোমবারের ফ্লাইট। তো আমি তো একটা কাজে এসে চলে যাই, আমার তো এইসব সাপোর্ট দেওয়ার জন্য আসি এখানে। আমি যেখানে এখন পেশেন্ট দেখি না, অনেক চাপাচাপি করার পরে আমি বললাম ঠিক আছে আসেন, জাস্ট 3 মিনিট একটা ভিডিও রেকর্ড করলাম, অনেক কথা বলুন। আমি যদি দেখেন যে অটিজম পেশেন্ট দিকে তাকিয়ে দেখেন, আমার যে অ্যাগেন ডিপ স্টাডিটা আমাকে হেল্প করেছে। অটিজম পেশেন্ট যেটা আমি যে ভাবি না যে অটিজম পেশেন্ট ভালো হয়, আপনি যেটা বলেছেন আর কি, আজকে আমার কয়েকশো পেশেন্ট অটিজম থেকে ভালো হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। এক ফাদার বললো যে আমার একটা ছেলে আছে, অনেক ভালো হচ্ছে, সে শুনছে, সে এসে বললো আমার একটা ছেলে আছে নিউ ইয়র্কে, তার বাসার উপরে ছাদে মানে বাসার উপর তলায় সে হেভি ডিউটি উইন্ডো এবং ডোর বানিয়েছে। আচ্ছা, সে সারাক্ষণ ভাঙচুর করে। ইমাজিন একটা মানুষের শরীরে কত ডিসফাংশন থাকলে সে সব কিছু ভাঙচুর করতেছে তার ঘরের। আপনি কি তাকে ভালো করতে পারবেন? মানে এটা অনেক হয়তো চিন্তাও করবে না যে ভালো করা সম্ভব। তাকে খাবার দিতে পারে না, সে মাছ দিবে, তার খাবারটা দূর থেকে। ডিফিকাল্ট, একটা অ্যানিমেলের লাইফ আর কি, ডিফিকাল্ট। নর্মাল লাইফে ফিরে আসছে। একটা পেশেন্ট ইব্রাহিম ইসলাম দেখেছেন যে ইব্রাহিম ইসলাম মানে তাকেও গ্রুপ, এমনকি বলে গ্রুপ হোম বলে, যেখানে ঘরে রাখা যায় না, ভাঙচুর মারামারি করে। তো উনি বলছিলেন যে সিস্টার ফারজানা হয়তো শুনবেন আজকে এই ভিডিওটা, তো উনি বলছেন আপনি সবাইকে আমার নাম্বার দেবেন, মানুষকে বলেন, আমি বলতে চাই। উনি আমার সাথে কথা বলছে ইব্রাহিমের অবস্থা নিয়ে। ইব্রাহিম গ্রুপ হোমে চলে গিয়েছে। তো গ্রুপ হোমে কখন যায়? যখন সে তার সবাইকে মারে, ঘরকে একদম ডেঞ্জারাস, তখন সরকার গ্রুপ হোমে নিয়ে যায়, তাকে চেইন আপ করে মানে শিকলে বন্দি রেখে তাকে খাবার দাবার দেয়, যাতে সে অন্তত মানুষকে হার্ট করতে না পারে। ক্যান ইমাজিন হিউম্যান লাইফ লিভিং ইন এ আন্ডার দ্য চেইন। এইরকম চেঞ্জ অফ ইব্রাহিম আজকে সোশ্যালাইজিং করে। তার মা বলছিল, সিস্টার ফারানা বলছিল, বলে কি ইব্রাহিমের কাছে কোথাও নিলে বলে মামা হোল্ড অন, আই এম টকিং টু মাই ফ্রেন্ড। Not only improve, he's socializing with someone, forget about being in that change. তারপরে কথা বলে, তার একটা যেমন সে আমাকে দেখা করতে আসছে, দেখা করতে এসে বলছে ডক্টর হক, ডোন্ট স্টপ গিভিং মি ইউর মেডিসিন। ঠিক আছে বলে হাউ আর ইউ, হাউ ইজ ইউর হেলথ নাও। সে এই অ্যান্সারটা তো 20 বার দিয়েছে আমাকে, ডোন্ট স্টপ গিভিং মি ইউর মেডিসিন। মানে তো কথা বলতো না, তো কথা বলে কিন্তু তারপর হচ্ছে যে আনসার দিব, সব কিছু দিব, কিন্তু আমাকে কিন্তু মেডিসিন না দিয়ে এখানে বিদায় করবা না। তো তোমার মেডিসিন আমি এত ভালো ফিল করি যে ডোন্ট স্টপ গিভিং মি ইউর মেডিসিন। স্টেম সেল দিয়েছি আর কি, স্টেম সেল সাপ্লিমেন্ট ডায়েট সব মিলিয়ে হয়েছে। এরকম অনেক এক্সাম্পল আমি আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। আপনি ডায়াবেটিস পেশেন্ট যদি দেখেন হাজার এক্সাম্পল আছে। ভিটিলাইগো পেশেন্ট তো আমরা যদি এটা অভিশাপ মনে করতাম, ইটস নট এ অভিশাপ,
ইটস অল অ্যাবাউট মাইক্রোবায়োটা ইমব্যালেন্স। আচ্ছা, যখন আমাদের আমাদের শরীরে 50 ট্রিলিয়ন কোষ নিয়ে আমাদের শরীর তৈরি, তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়াল কোষ বাস করে আমাদের শরীরে। 10 টাইমস বেশি। ধরেন আপনার শরীরে, ধরেন রাতুল ভাইয়ের শরীরে 50 ট্রিলিয়ন কোষ আপনি তৈরি, তাহলে আপনার 500 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আপনার শরীরে বাস করে, এবং তার 90% হচ্ছে আমাদের অন্ত্রে, আমাদের আমাদের ইন্টেস্টাইনে, পেটের ভিতরে লোয়ার ইন্টেস্টাইনের মধ্যে। তারা আমাদের ভিটামিন তৈরি করা, খাবার থেকে ভিটামিন কনভার্সন করা, তারা আমাদের খাবারটাকে মেটাবলাইজ করা, তারা আমাদের খাবারটাকে ডাইজেস্ট হওয়ার পরে ফিসেস আকারে স্টুল আকারে কনভার্সন করা, তারা আমাদের ব্রেনের জন্য নিউরোট্রান্সমিটার তৈরি করা। মনে রাখবেন আপনাদের পেটের সমস্যা হবে, ব্রেন সমস্যা হবে, দেখবেন এই যে গাট ব্রেন কানেকশন। তো এই যে ব্যাকটেরিয়াগুলো যখন ব্যালেন্স হয়, তখন আমাদের স্কিনে যে মেলানোসিস প্রক্রিয়া, মানে যে কারণে স্কিন কালার, এই যে ব্রাউন কালার থাকবে না, মেলানোসাইটগুলো মেলানোসাইটগুলো কাজ করবে না, তাহলে মেলানোসিস বন্ধ হয়ে যাবে যখন আপনার মাইক্রোবায়োটা কাজ করবে না। আচ্ছা, মাইক্রোবায়োটাকে ব্যালেন্স করে দিই। আর দীর্ঘদিন মাইক্রোবায়োটা ইমব্যালেন্সের কারণে শরীরে পুষ্টির অভাব হয়, ওই পুষ্টি তো কনভার্সন হয় মোস্টলি ওদের মাধ্যমে। যখন এটা হয় না, আমরা পুষ্টিটাকে রিস্টোর করে দিই, আমরা মাইক্রোবায়োটাকে ব্যালেন্স করি। It's not nothing miracle, it's like a science we apply. That's the functional medicine. See, ধরেন একটা মানুষের 5 জনের ভিটিলিগো হলো বা সেটি হলো, 5 জনের 5 কারণ হতে পারে। কারো স্ট্রেস ট্রমা থেকে ইমব্যালেন্স হয়েছে, কারো ব্যাকটেরিয়া ইমব্যালেন্স হয়েছে, কারো মানে পুষ্টি রং খাবার খেতে খেতে হয়। তো মোস্টলি মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হয় এন্ড অফ দ্য ডে। তো ভালো হচ্ছে এগুলো, আপনি দেখেন মানে শত এক্সাম্পল আছে, 2-4টা না। তার মানে এরকম কি বলা যায় যে ফাংশনাল মেডিসিন হচ্ছে যে সিমটমগুলো বা উপরে যা দেখা যায় এইটাকে ট্রিট না করে আগে বের করার চেষ্টা করে যে আসলে কেন হলো এরকম, কোন পাথওয়েটাতে সমস্যা বা কোথায় আসলে প্রবলেম হচ্ছে। তখন হয়তো সিমিংলি দেখা যাবে 5 জনের একই সিমটম, বাট হয়তো 5 জনের কারণ ভিন্ন, চিকিৎসাও ভিন্ন। ইন আদার হ্যান্ড দেখবেন আপনি কনভার্সেশন সিস্টেম কি করি, সবার জন্য ব্যথা, সবার জন্য নাপা, সবার জন্য প্যারাসিটামল। সো দ্যাটস দ্য ডিফারেন্স আমাদের এখানে। আচ্ছা, এখানে আপনার কথা থেকে একটা জিনিস মনে হলো যে ট্র্যাডিশনাল প্র্যাকটিসের বাইরে, ধরেন যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, ট্র্যাডিশনাল প্র্যাকটিসের বাইরে আর যা আছে সব কিছুকেই হয় মানে কবিরাজি, না হয় হয়তো ঝাড়ফুঁক, কিংবা হয়তো আয়ুর্বেদ এরকম বলে পাশ কাটিয়ে দেওয়া, হার্বাল বলে, হ্যাঁ এরকম, হ্যাঁ একটা স্টিম দেওয়া হয়। এক্স্যাক্টলি। তো আসলে হচ্ছে মানে অবস্থাটা কেমন যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি আর বহির্বিশ্বের কথা যদি চিন্তা করি, ওইখানে ওই প্র্যাকটিসগুলো কেমন জনপ্রিয়? প্র্যাকটিসগুলো খুব বেশি জনপ্রিয় তা না, তবে হচ্ছে এখন। কোভিড আসার পরে আমাদের অনেকে চোখ খুলে দিয়েছে। যখন আমরা দেখেছি কোভিড আসার পরে আমাদের সমান ছিল আমাদের গরম পানির শেক নেওয়া, ভ্যাপ নেওয়া, আমাদের স্পাইস মশলা ছিল আমাদের ট্রিটমেন্ট, সবাই বুঝে গেছে। দেন পিপল স্টার্টেড লুকিং বিয়ন্ড দ্য বক্স, হোয়াট ইফ দিস ওয়ার্ক, দ্যাট ওয়ার্কস, অ্যান্ড দ্যাট রিয়েলি ওয়ার্কস, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি দেখবেন আমেরিকাতে প্রত্যেকটা স্ট্রিটে কাইরোপ্র্যাকটিক দেখবেন, আকুপাংচার দেখবেন, ন্যাচুরোপ্যাথিক দেখবেন। সমস্যা হচ্ছে এক জায়গাতে, যেহেতু এটা মানে ইন্স্যুরেন্স ফান্ড করে না, আপনাকে ক্যাশ পে করতে হয়। তো ক্যাশ পে করতে গিয়ে অনেক কষ্ট হয়, যার কারণে এই বিজনেসগুলো সবই সার্ভাইভিং। ইটস নট এট দ্য $1 মিলিয়ন। একটা ডক্টর যেমন মাস শেষে $1 মিলিয়ন ইনকাম করতেছে আমেরিকাতে, এটা আমরা $1 মিলিয়ন আর্ন করি না, আমরা উই জাস্ট সার্ভাইভিং বিজনেস। মানে আমাদের যারা আছে, যারা ন্যাচারাল, আমি মোস্টলি ন্যাচারোপ্যাথ, বাট আমি পড়াশোনা হচ্ছে এক্সপার্টিস, আমার ডিগ্রিগুলো হচ্ছে ফাংশনাল মেডিসিন এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে। আর কাইরোপ্র্যাকটিকটাও জনপ্রিয় অনেক, সবারই অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বাট ইটস নট এ হিউজ মানি মেকিং বিকজ ইন্স্যুরেন্স পে করে না। এবং ইন্টারেস্টিংলি ন্যাচারোপ্যাথটা ভেরি মাচ স্প্রেডেড আমেরিকাতে। 19টা স্টেটে, আমি বলছি 21টা স্টেটে ন্যাচারোপ্যাথকে লাইসেন্স দেওয়া হয়েছে অ্যাজ এ প্রাইমারি কেয়ার। যেমন একজন জিপি যেমন দেখতে পারবে, পিসিপি বলে আমেরিকাতে, জিপি বলে মনে হয় ইউকে এবং অস্ট্রেলিয়াতে। পিসিপির মতো তারা পিসিপি হতে পারে 21টা স্টেটে। এখানে একটু আবার বিপত্তি আছে। বিপত্তিটা হচ্ছে একজন পিসিপি তার পুরো ফিটা ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে, একজন ন্যাচারোপ্যাথিক পিসিপি হলে সে ছোট্ট একটা অংশ পায়। দে স্টিল স্ট্রাগলিং, দে ডোন্ট হ্যাভ লাইক এ ফুল সাপোর্ট পায় না। যার কারণে এগুলো একটু পিছিয়ে আছে, বাট নাও ইটস গ্রোয়িং, ইটস লাইক স্ট্যাবলিশ। এবং বিল ক্লিন্টন আসার পরে প্রথম ন্যাচারোপ্যাথির জন্য ফান্ডিং শুরু করে, একটা বড় $24 মিলিয়ন ফান্ডিং দিয়ে প্রথম। তারপরে এই ফান্ডিংটা কন্টিনিউ হওয়ার কারণে এখন এটা নিয়ে অনেক
রিসার্চ হচ্ছে। আপনি যদি দেখেন যে গুগলে গিয়ে দেখেন যে ইনফ্লামেশনের জন্য ওমেগার রিসার্চ কি, আপনি মোর দ্যান 8,000 আর্টিকেল পাবেন। আচ্ছা, মোর দ্যান 8,000। আর আমরা ইনফ্লামেশনের জন্য কী করি? আমরা নাপা খাবো। ইটস প্রুভেন, ইউ ডোন্ট হ্যাভ টু ইট। নাপা তো এটা প্যাথোইকে ব্লক করছে, আমাদের পেইন সিস্টেম মানে অ্যাভিনিউগুলোকে ব্লক করতেছে। ইটস নট হিলিং দ্য না, পেইন অর লোয়ারিং দ্য ইনফ্লামেশন, রুট কজকে দূর করছে না। আর আপনি যদি নাপা নেন, আপনি যদি ওমেগা নেন, ওমেগা কী করবে? যেখানে ইনফ্লামেশন হচ্ছে, যে সেল রিজেনারেশনের সমস্যা হচ্ছে, সেলটাকে রিগ্রো করে দেবে। মানে একটা সেল যখন তৈরি হয়, যেন আপনার রাতুলভাইকে আপনি আগে বলেছেন আপনার শরীর 50 মিলিয়ন কোষ দিয়ে তৈরি। প্রতিটা কোষের স্ট্রাকচার হচ্ছে যে প্রোটিন, মিনারেল এবং ফ্যাট। মানে ফ্যাট মানে হচ্ছে এখানে ওমেগা, আর কি আমি সিনোনিমস আকারে বলছি। যখন আপনার শরীরে ওমেগা ডিফিসিয়েন্সি হয়েছে, ওই সেলটা স্ট্রাগলিং টু সার্ভাইভ, স্ট্রাগলিং টু রিজেনারেট, যখন ওমেগা দিবেন, ওই ওমেগা এটি সেলটাকে আবার রিজেনারেশনে হেল্প করবে। ওমেগার আবার স্ট্রেট এটাকে ইনফ্লামেশন কমায়, আবার সেলটা রিগ্রো করতে সাহায্য করে। তার রিয়েল হিলিংটা হচ্ছে, আমি এটা বুঝাচ্ছি আর কি, ওমেগার মাধ্যমে। কিন্তু আপনি যদি নাপা খান, প্যারাসিটামল খান, তাহলে কী হবে? আপনার এটার প্যাথোয়েটা ব্লক করছেন, পেন প্যাথোয়েটা, কিন্তু আপনি কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ করেন নাই। তার মানে বডির যে নিজস্ব একটা মেকানিজম আছে, ওই মেকানিজমটা যাতে হচ্ছে ঠিকমতো ফাংশন করতে পারে, সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো দিয়ে হেল্প করা হয়। কারেক্ট। আচ্ছা ভাইয়া, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের কথা যেটা বললেন, কিংবা হচ্ছে আকুপাংচারের কথা বললেন, তারপর আমরা হিজামার কথাও শুনে থাকি। সো এগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে, অনেক হয়তো মিসকনসেপশন আছে। আবার অনেকে বলেন যে না, এগুলো আসলে হচ্ছে ইফেক্টিভ কিছু না, হয়তো মাম্বো জাম্বো এরকম। সো এইটার আসলে হচ্ছে ভিত্তিটা কি, বা এই জিনিসগুলো কি আসলে সায়েন্টিফিক্যালি হচ্ছে প্রুভেন? আপনার এক্সপেরিয়েন্স কি বলে যে কেন উপকারটা হয়, আর এটার যে বদনামটা আছে সেটাই বা কেন? কেউ কি হচ্ছে এই নামগুলো ইউজ করে হয়তো ম্যাল প্র্যাকটিস করে বা প্রতারণা করে, এরকমও কি আছে কিনা? ভেরি মাচ। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে প্রচুর আকুপাংশা দিয়ে শুই পুরানো হচ্ছে, এবং হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবারই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কোনো এডুকেশন নাই। তাহলে তো রিস্কিও বটে এটা। রিস্কিও বটে। তো এটা খুবই স্যাড বাংলাদেশের মধ্যে গভর্নমেন্ট যেটাকে উদ্যোগ না নেয়। এই যে এত আকুপাংশার, কারো কোনো ডিগ্রি নাই, কোনো ক্রেডেনশিয়াল নাই, কী করছে তারা কোনো আকুপাংশার আন্ডারে দেখছে বা কাজ করছে, এখন প্র্যাকটিস করে। ইমাজিন একজন ইঞ্জিনিয়ারকে দেখে সে ইঞ্জিনিয়ারিং করতে পারে, বাড়ি বানাতে পারবে? দেখা তাই হচ্ছে এখন। আর মানে ওই যে হার্বাল বলছে, হার্বালের মতো আর কি, যে হার্বাল কোথাও লতা পাতা এখন বিক্রি, আমি হার্বাল ডক্টর, এমন কাছে হয়ে গেছে আর কি। তো বাংলাদেশে তো আসলে কোনো রেগুলেশন নেই, যার কারণে সঠিক ডক্টররাও কাজ করছে না। তবে এখন যেটা হচ্ছে, গবেষণা হচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক ডক্টর এই ফাংশনাল মেডিসিন ডিগ্রি বাংলাদেশে বসে আমেরিকা থেকে নিচ্ছে। আর এখন কোভিড-19 পর থেকে ন্যাচারোপ্যাথিক, ফাংশনাল মেডিসিন, ইন্ডিকেটিভ, এই সবগুলো এডুকেশান এখন অনলাইন হয়ে গেছে। ইভেন মানে মেডিকেল একটা কোর্স আছে যেটা ইন পার্সন করতে, মানে বডিকে ওপেন করা আর কি, বলে ক্যারিভাল ল্যাব বলে। ইভেন ক্যারিভাল ল্যাবগুলো আজকে ভার্চুয়ালি করে ফেলছে, যার কারণে পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে যদি বাংলাদেশের ডক্টররা এটা নিয়ে কাজ করে, দেশকে সোনায় ফুলে দিতে পারবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে বিশাল ভয়াবহতা, এখান থেকে একটা মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা যে এই ফাংশনাল মেডিসিনটাকে আমাদের দেশে ইন্ট্রোডিউস করি আরও বেশি করে। আমি চেষ্টা করছি, আমি কদিন পর ডক্টরদেরকে ট্রেন করছি। লাকিলি আমার কাছে সারা বাংলাদেশ থেকে ডক্টররা আসে, চিরং মেডিকেল থেকে, দূর দূর থেকেও আসে, আমার জন্য আসি। তো এটার আরও প্রসার দরকার, আরও ডক্টররা আমেরিকা থেকে ট্রেন হওয়া দরকার, তাহলে সম্ভব যে বাংলাদেশে মেডিসিনের পাশাপাশি এই কমপ্লিট হিলিং প্রসেসটা আসতে পারে। আমি বলছি কনভার্টার মেডিসিন দরকার আছে, কিন্তু প্রত্যেকটাই দরকার আছে। আপনি যখন ইনফেকশন হবে আপনাকে অ্যান্টিবায়োটিক লাগবে, আপনি যখন সিভিয়ার পেন হবে আপনাকে স্টেরয়েড লাগবে, আপনি যখন মানে অটোইমিউন ডিজিজটা এমন পর্যায়ে চলে আপনার বায়োলজিস্ট লাগবে, আপনি আঘাত পেয়েছেন, আপনাকে নাপা খেতে হবে ওই সময়, মাস্ট এটা। কিন্তু এরপরে কি, আপনার ডায়াবেটিস হলো, আপনি মেটফর্মিন খেয়ে কন্ট্রোল করলেন, কিন্তু ডায়াবেটিস ভালো তো হতে হবে, সেটাই। মেটফর্মিন তো ভালো হবে না, ডাক্তার আপনাকে বলে দিচ্ছে আপনার ভালো হবে না। কিন্তু আমাদের এটা হচ্ছে, আমরা দেখি যে কী কারণে ডায়াবেটিসটা হলো, তার কি লিভার সুগার ধরে রাখতে পারছে না, নাকি তার প্যানক্রিয়াসটা ইনসুলিন তৈরি করছে না, নাকি মেজর মেটাবলিক ইস্যু প্লাস স্ট্রেস ইনভলভ। ইটস ওয়ার্কস, হাজার হাজার পেশেন্ট ডায়াবেটিস থেকে মুক্ত। আমি একটা ডেটা দিই, আমার ডেটা আমাদের অফিসে আছে, নিয়ে চাইতে পারে। আমাদের 12টা ব্যাচ আমরা আমাদের ওয়েলনেস হোম বলি, আমরা হাসপাতাল বলি না। হাসপাতাল শুনলে কি মনে হয় বলো? হাসপাতাল বলে আমার মাথায় যেটা, সেটা হচ্ছে যে প্রচুর ওষুধের গন্ধ, অনেক হচ্ছে ইকুইপমেন্ট, হয়তো মাস্ক পরে ডাক্তার নার্সরা ঘুরে বেড়াচ্ছে, একটু স্ক্যারি একটা সিচুয়েশন। আমরা বলেছি ওয়েলনেস হোম।
আমরা কেবিন সিস্টেম করেছি, আমরা 12টা বেড করেছি, 100% পেশেন্ট ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে। 100% আমরা 12টা বেড শেষ করেছি। 12টা ব্যাচে মোট কতজন থাকতে পারে? প্রতি ব্যাচে ধরুন আমাদের 21টা আমাদের কেবিন আছে এই মুহূর্তে। আমাদের হাসপাতালটা হচ্ছে আসলে যদিও যেহেতু কনভার্সন আমাদের হাসপাতাল পারমিশন নিতে হয়েছে, বাট হাসপাতাল পারমিশন নিলেও আমরা এটাকে কেবিন আকারে বেশ মানে অত্যাধুনিক একটা হোটেলের পুরো সার্ভিসটা দিয়ে আমরা 21টা চালু করেছি। 21টা রুম আমাদের কেবিনটা আছে। তো হয়তো 21টা সবসময় ভরা থাকে না, যেহেতু কিছু কম বেশ হয়। তো ধরেন 15 জন করে হলো, তাহলে আমাদের 12টা ব্যাচ, তাহলে তা তো প্রায় 200 জনের মতো। হ্যাঁ, কাছাকাছি। তো এই সাকসেস আমরা দেখাতে পেরেছি। আর এটা ছাড়া তো হাজার হাজার পেশেন্ট আছেই। হ্যাঁ, তো আপনি দেখবেন, আপনি আমার একটা ডায়াবেটিস ভিডিও দেখবেন, যে লেখা আছে যে কত আমি চিনি না, শত হাজার না হোক 1700 পেশেন্ট বলে যে আপনার ডায়াবেটিস থেকে আমরা ভালো হয়েছি, এগুলো ফলো করে আমরা সুস্থ হয়েছি, মানে দোয়া করছে মানুষ। আর এই মুহূর্তে একটা বড় ডক্টর কমিউনিটি আমার সাথে কন্ট্যাক্ট করে যে তারা পড়তে চায়, শিখতে চায়, আবার অনেকেই ভুলও বুঝে। তো আশা করি এটার নলেজ যখন আমরা স্প্রেড হবে তখন এটা ভুল বুঝে চলে যাবে। যে কোনো কিছু যখন প্রথম আসে তখন একটা অংশ এটা বুঝে, একটা অংশ বুঝে না। তো না বুঝলে একটা স্বভাবত একটা টেন্ডেন্সি আছে আমাদের অ্যাজ এ হিউম্যান বিং, যেটা মনে হয় রাইট না। তো আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টদের যে সাকসেসটা এটাকে প্রমাণ করে দিচ্ছে যে আমার নিজের জীবন থেকে আসা, যে আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আমার যে শিক্ষা, এবং আমি প্রমাণ করে দেখাতে পেরেছি যে ইট রিয়েলি ওয়ার্কস। আপনি দেখেন অটোইমিউন রোগগুলো, আমি একটা পেশেন্ট এক্সাম্পল বলি। পেশেন্টটা ফাইব্রোমাইলজিয়া, লুপাস, আইবিডি, উনি আমেরিকান, নিউ ইয়র্কের, উনি সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইভেন কোরিয়াতে গিয়ে 2 মাস থেকে আসছে। সারা পৃথিবী ঘুরে কেমনি আমাকে পেয়ে গেল। আমাকে এসে বললো যে আমি কি সত্যি ভালো হবো, আপনার এই ধরনের অটোমিউনগুলো ভালো হচ্ছে। সুবহানাল্লাহ, আজকে আমি তাকে দেখতেও গিয়েছি সুস্থ হওয়ার পরে, কারণ আমাদের টেক্সাসে আমার সাথে ভার্চুয়ালি কন্ট্যাক্ট করেছে, সুস্থ হয়েছে, এখন সে কাজে ফিরে গিয়েছে, এবং তার আবার সন্তানদেরকে টেক কেয়ার করছে, একদম স্বাভাবিক লাইফ। আমি একটা এক্সাম্পল আপনাকে বলি। একটা ডক্টর ব্র্যান্ডি, জানেন ডক্টর ব্র্যান্ডি হচ্ছে এক মেডিকেল ডক্টর, তার হাজব্যান্ডও আমার ডক্টর ক্যাব্রিও। তো ব্র্যান্ডি ক্যাব্রিও উনি বলছেন যে ডক্টর হক, তুমি তো বেশ সাকসেসফুল ফাংশনাল মেডিসিনে, আমার যে লাইম ডিজিজ, আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, you are my 15th doctor that I tried, but I want to try one more time. Can you lower my pain 10%? I said, not only 10%, in 3 days, your pain is going to go down to 70%. She said, no, I don't need that. Just do something for me. That was the Friday, or Thursday actually. That was Thursday. She Monday she bollo, amar pain অলমোস্ট 70% কমে গিয়েছে। লাইম ডিজিজ যেটা করে আমাদের পুরো ফ্যালপিক এই রিজিয়নটাকেই ইনফেক্টেড করে ফেলে। আচ্ছা, লাইম ডিজিজ। এবং আমার এক ফাংশনাল মেডিসিনের আমার এক প্রফেসর, যেখানে আমি পড়াশোনা করেছি, আমাদের প্রফেসর মারা গিয়েছে লাইম ডিজিজে। উনি এই লাইনে পরে আসছে, কিন্তু লাইম ডিজিজ ওনাকে এত ঘায়েল করে ফেলেছিল, উনি সুস্থ হতে পারে নাই। তো ব্র্যান্ডি এখন 100% সুস্থ, তার সাথে অনেকগুলো ইন্টারভিউ আছে। সে তার মাকে নিয়ে আসছে পরে, তার ছেলে বড় হচ্ছিল না, তো আশা বললো, হি তুমি না স্টেম সেল করো, স্টেম সেল কি আমার ছেলে লম্বা হবে? সেটা একদম শর্ট, সে বয়স 14 হয়ে গেছে, দেখতে মনে হয় 7 বছর। তার হাজব্যান্ড তো আমার হি ওন এ মেডিকেল ফ্যাসিলিটি, তার হাজব্যান্ড ডক্টর। সে বলে কি আমার হাজব্যান্ড বেশি করতে চায় না, সে তো অনেক ডক্টর নিয়ে কাজ করে, ডক্টররা বলে মেডিসিন স্টেম সেল নতুন এখন রিসার্চে আছে, কেটে কাজ হবে। It was really hard for me to convince her that it really works. And then stem cell দিয়েছে একটা, তার 3 ইঞ্চি গ্রো করেছে, তো এবং আর কিছু সমস্যা দিলে ভালো হয়েছে। তো এই ধরনের এক্সাম্পল আমার কাছে অনেক, দেশে বিদেশে, ওয়ার্ল্ড ওয়াইড, সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। তো গল্পটা শুধু আমার গল্প আজকে বলছি না,
এরকম গল্প বলে আজকে রাত চলে যাবে, মানে যেগুলো একদম গ্রাউন্ড ব্রেকিং স্টোরি, যেগুলো একবারে মানে মানে মাথা ঘুরে যাবে আপনার এগুলো বললে। কারণ আপনারা যদি দেখেন যে 39 ইঞ্চ ফাইব্রয়েড শিঙ্ক হয়ে গেছে উইথিন মাসের মধ্যে, ছোট মানে টেনিস বল চলে আসছে, এগুলো তো সার্জারি ছাড়া ভালো হয় না। আপনি দেখেন আমি গত 1 মাস আগে কথা বলি, এক পেশেন্ট আসছে গ্ল্যাডিস আমার কাছে আসছে অফিসে, আসে বললো যে ডক্টর হক আমার না পেটটা খালি বড় হয়ে যাচ্ছে, খালি হাঁটতে পারি না, ব্যথা করে, কি করি, আমার লিভার সমস্যা, তুমি আমাকে লিভার জায়গাটা বড় হয়ে যাচ্ছে, আমাকে ট্রিটমেন্ট করো। তো তখন তাকে বললাম যে আমরা ফাংশনাল আমরা টাং দেখে কিছু বুঝতে পারি, টাং দেখে বুঝতে পারি রোগটা কোন জায়গায় আছে, কী কী হচ্ছে টাঙের। আমাদের এক একটা সেকশন অফ দ্য টাং এক একটা রোগকে নির্দেশ করে, এক একটা কালার একটা রোগকে নির্দেশ করে, আবার ডিফারেন্ট ডেপোজিট কিছু রোগের ইন্ডিকেশান নির্দেশ করে। তখন তাকে যখন দেখলাম যে শি হ্যাজ অল দ্য ক্যান্সার সাইন, আচ্ছা, বললাম যে না গ্ল্যাডিস, তুমি ইউ হ্যাভ টু গো টু ডায়াগনোসিস, check your CA number and then all the scanning the whole abdomen. She has shouted, I have a stage 4 endometrial cancer spread to liver and pancreas, and it's a very advanced stage. সে আবার গ্ল্যাডিসটা আবার আমেরিকান হলেও সে তার অরিজিন কিন্তু মেক্সিকান একটা অংশ আবার ন্যাচারোপ্যাথ ফলো করে, আপনার জানেন না স্যার। সে বলে না, আই ডোন্ট ওয়ান্ট টু গো কেমো, আই নো ইফ ইউ ডোন্ট ডু কেমো আই ক্যান টেক কেয়ার অফ ইউ। এরপরে আমাদের কনভিন্স করলাম, কেমন শুরু করেছে। এখন আমার পাশাপাশি আমার ন্যাচারোপ্যাথিক সাপ্লিমেন্ট আর ডায়েটারি মডিফিকেশান, ওজন থেরাপি, আকুপাঙ্ক সবই করতেছিল, একদম ডেডিকেটেড। তারপরে আবার স্টেম সেল নিয়েছে, আমি স্টেম সেল ক্যান্সার পেশেন্ট থেকে সুস্থ হওয়ার পরে দিতে হয়, আচ্ছা, কারণ ভেরি ম্যাস সিচুয়েশনে স্টেম সেল দেওয়া যায় না, পরে স্টেম সেল দিয়েছে তাকে। তো সে আসছে, এখন 1 বছর পরে সে আসে আমার পিছিয়ে করতেছে একটা, এই স্টোরিটা যদি না বলা তো হবে না। আমি তার স্টোরি রেকর্ড করেছি, কি ইমোশনাল স্টোরি তার। সে বলে কি আমি আমার জীবনে ফিরে গিয়েছি, শুধু ক্যান্সার থেকে মুক্ত আমি তা না, কারণ ডাক্তার বলে তুমি বাঁচবে না। 2 মাস বলেছিল। আই হ্যাভ স্টেজ 4 ক্যান্সার স্টোরি, আই হ্যাভ কাপল অফ, আমি বলছি না তার মানে স্টেজ 4 ক্যান্সার আসলে ভালো করে দিতে পারবে, কোন না ব্যাপারটা। স্টেজ 4 মানে দে আর কাইন্ড অফ আউট অফ ট্র্যাক, কিন্তু কেউ সার্ভাইভ করেছে আমার হাতে। স্টেজ 3 অনেক সার্ভাইভ করেছে। তো বাংলাদেশে ওই ধরনের থেরাপিগুলো আবার কম। আমাদের একটা থেরাপি আছে আইপিটি বলে, এগুলো বাংলাদেশে নাই, এবার কিন্তু এগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। তো মানে আমার গল্পটা থেকে আমার যে শিক্ষা হচ্ছে যে আই ওয়াজ রেজিলিয়েন্ট, যে আই ওয়ান্ট গেট ব্যাক টু মাই সেলফ, এন্ড আই ডিড, অ্যান্ড আই ওয়ান্ট হেল্প আদার পিপল। এবং বাংলাদেশে আমাকে যখন বিভিন্ন শোতে ইনভাইট করলো, কোভিড থেকে আমরা কিন্তু এইভাবে অনলাইন শুরু করি, আমি জানতাম না অনলাইন। ইউটিউবের চ্যানেল আছে, কিন্তু আমরা তখন আমাদের কেমিস্ট্রির ক্লাস লেকচারগুলো ইউটিউবে পাবলিশ করতাম ফর স্টুডেন্টস। পরে এখন তো হেলথের ভিডিও পাবলিশ করি, যাই হোক। তো আমাকে অনেক শোতে ইনভাইট করেছে এখানে। তখন তো কোভিডের সময় আমাকে আবার, যদি আমেরিকা ছিলাম, আমাকে বিভিন্ন টিভি চ্যানেলগুলো ইনভাইট করতো রাত্রিবেলায়। রাত মানে এখানকার দিন তো আমার তো রাত হতো। তো এইভাবে বাংলাদেশে আমি এক্সপোজ হই। তারপরে বাংলাদেশে আমি একটা উইন্ডো চালু করি, ডাক্তারদেরকে হায়ার করি, ট্রেন করতে শুরু করি। আজকে 5 বছর পরে আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার, যেটা সারা বাংলাদেশ চেনে, হাজার মানুষ সেবা পাচ্ছে। ইটস লাইক এ অ্যামেজিং। মানে আমি একটা পার্সন আজকে যেখানে কেমিস্ট্রি প্রফেসর ছিলাম, সেখানে আজকে আমি ওয়েলনেস গুরু হয়ে গেলাম। আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক দ্যাট। গড মেড মি দেয়ার। মেবি আল্লাহ ওয়ান্টস মি টু সার্ভিং হিজ সার্ভেন্টস। অবশ্যই ভাইয়া, এই জিনিসটা নিয়ে কীভাবে কাজ করেন, যে এই যে মানুষকে কিংবা হচ্ছে ডক্টর কমিউনিটির মধ্যেও অ্যাকসেপ্টেন্সটা কেমন, যে অ্যাকসেপ্টেন্সটাকে বাড়ানোর জন্য হচ্ছে কীভাবে কাজ করেন? কারণ এই ইনফরমেশনগুলো একে তো হচ্ছে রেডিলি অ্যাভেইলেবল না, আবার হচ্ছে সবাই হয়তো সবসময় সব কিছু যে ভেরিফাই করবে বা এগুলো হচ্ছে ঘেটে ঘুটে দেখবে, এরকম হয়তো পাওয়া যায় না, খুব কঠিন, যেহেতু হচ্ছে রেফারেন্স পাওয়া যায় খুব কম। তো এই জায়গাটা নিয়ে আসলে কিভাবে কাজ করছেন, জিনিসটা যাতে আরো ওয়াইড স্প্রেড হয়, আরো মানুষ এটা সম্পর্কে জানতে পারে? এটা ভেরি টাফ একটা ম্যাটার হচ্ছে। আচ্ছা, কারণ একটা ডক্টর তার দীর্ঘদিনের পড়াশোনা শেষ করে সে জবে যখন সে খুব বিজি হয়ে যায়। হ্যাঁ, সবাই তো অসুস্থ, সব হাসপাতালে বিজি, আপনি স্কোয়ার বলেন, যেখানে সব বিজি, সবাই প্রেসারে থাকে, সবাই বিজি।
they need to earn, they need to work hard, they have a family, they have a life. তো এর বাইরে কি ডক্টররা আর পড়াশোনা করার মতো বাড়তি কিছু দেখাশোনার বোঝার সময় হয় না। এটা একটা হার্ড পার্ট। বাট দ্য গুড সাইড হচ্ছে আমি আজকে ডক্টর ইন্টারভিউ করলাম, যদি আমি আসলে ডক্টর হায়ার করতে হয় ইন্টারভিউ করলাম, যারা আসছে তারা সবাই বলে কি আপনার ভিডিও দেখেছি 2 বছর থেকে, আমি নিজেও উপকার পেয়েছি, আমার ডক্টরকে আমি দেই, আমার ডক্টর গ্রুপে আমি শেয়ার করি, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে, আমি তারপরেও দেই, কেউ না কেউ উপকার পায়। উল্টাপাল্টা কমেন্ট তারা করে, তারা বুঝে না, তারা ভাবছে আমরা মেডিসিনের বিরুদ্ধে বা মেডিসিনের বিকল্প। মেডিসিনের বিকল্প না, উই আর কমপ্লিমেন্টারি। ইউ হ্যাভ এ blood pressure, you take blood pressure pill, lisinopril or amlodipine, whatever, you take it. But why don't you fix the mineral imbalance, vascular damage, then blood pressure থাকে না। সো আমরা তো ওষুধটাই লাগবে না। হ্যাঁ, লাগবে না। আমরা তো মেডিকেলকে মেডিসিন তো দরকার আছে, কিন্তু একটা ডক্টরের গোলটাকে, ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেটস বলেছিলেন যে ডু নো হার্ম, দ্যাটস দ্য ফার্স্ট থিং অফ মেডিসিন। আপনি যদি একটা মানুষকে মেডিসিন দিতে মেরে ফেলেন, জীবন শেষে আপনার 100 বছরের পানের বাটা মানুষের বয়সকালে এখন ওষুধের বাটা নিয়ে মৃত্যুবরণ করতে হয়। একদম রিয়েলিটি। আমরা এটা ডক্টরও চায় না। তো এই চাওয়াটা যদি বাস্তব রূপ দিতে চাই, তাহলে আমরা ওষুধের পাশাপাশি যখন আমরা নিজেকে হিলিং করব, আমরা ওষুধের বাটা দিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করতে হবে না। একটা মানুষ দেখেন জীবনের সব শেষ করে মৃত্যুবরণ করে, গরু বেচে, কি বলে, ঘর বেচে, নিজের জীবনের সারা জীবনের যেমন একটা ফ্ল্যাট হয়, ওই ফ্ল্যাটটা বিক্রি করি সিঙ্গাপুরকে ক্যান্সার ট্রিটমেন্ট করে, নিজের শেষ জমিটা বিক্রি করে ইন্ডিয়া গিয়ে তারা ট্রিটমেন্ট করে আসে। এবং জীবন শেষে মনে হয় যেন আর হি নেভার এক্সিস্টেড, কারণ শুধু সব শেষ করে মৃত্যুবরণ করেছে। আমি যদি কেন আসছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যে খলিফাতুল্লাহ, তাই না? আমরা মানুষকে আল্লাহ বলছি তোমরা আমার দিনের আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, সার্ভ মাই পিপল। রাসূলুল্লাহ বলছেন যে বেস্ট অফ ইউ আর দ্য ওয়ান who serve the other people, who are benefiting to other people. But আমরা বয়সকালে we are being burden to other people, not benefiting. চিন্তা করছেন একটা বয়স্ক মানুষ পুরো ফ্যামিলির জন্য বোঝা, এটা তো ছিল না। আপনি সাহাবীদের যুগে তাকে দেখেন, সাহাবীরা বৃদ্ধ বয়সে জীবনের শেষ পর্যন্ত মানুষকে সার্ভ দিনের জন্য জিহাদ বলুন, দিনে সার্ভ করে গেছেন। আমার দাদুর কথা বলি, আমার দাদু 110-এর দিকে মারা গেছে। 110? হ্যাঁ। আমি তো একটু কম বেশি বলতে পারি, আমার তো পুরো মনে নাই, 100 ঘরে মারা গিয়েছেন, 100-র উপরে। আমার বাবার বয়স 95, আলহামদুলিল্লাহ। তো জীবন শেষে কি হয়, সব শেষ করে হারিয়ে শূন্য হাতে মৃত্যুবরণ করে। এটা কি আমরা চাই বলেন? না, একদমই। আমার বাবা আমেরিকাতে যায় প্রথম যায় 2012 সালে, পরে যায় 2015 সালে, যখন আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু করি। তো বাবা 26টা মেডিসিন নিত। ব্লাড প্রেশার মেডিসিন 3টা নেওয়ার পরে, 3 টাইপের নেওয়ার পরে ব্লাড প্রেশার কন্ট্রোলে আসছিল না। আমার বাবা এখন আমরা 3 জনের খাবার একাই খেতে পারে। হি হ্যাজ নো ডিজিজ, হি হ্যাজ নো মেডিকেশন। আমি যে আপনি দেখাতে আমার ফোনে হাউ মাই ড্যাড হি লুকস বেটার দ্যান মি, ফ্রেশ, ক্লিন, স্মাইলিং। আর আপনি যদি দেখেন একটা বয়স্ক মানুষ পড়ে আছে না, বয়স্ক মানুষ কোথায় অসুস্থ হয়ে বিছানায় কাঁচাচ্ছে, ওষুধ নিয়ে ব্যস্ত, কয়েকজন তাকে ওষুধ খাওয়াতে হচ্ছে, কয়েকজন সব ক্লিন করছে। নো, দ্যাটস নট হোয়াট আল্লাহ ওয়ান্টস। মানুষ বয়স্ক হবে, দেখেন ওয়াইজার, স্মার্টার, দেখেন পিপল তার কাছে যাবে। আপনি দেখেন যখন রাসূলের যুগে অনেক এক্সাম্পল আছে, যারা বৃদ্ধ সাহাবী খুঁজতো, কে বয়স্ক লোক আছে ওই এলাকায়, তার কাছে হাদিস সংগ্রহ করতো, তার কাছে গিয়ে নবীজির গল্পগুলো শুনতো, কোনো কিছু নতুন নলেজ আছে কিনা, একটা বিপদে পড়ছে তার উইজডম সংগ্রহ করতো। আর আমাদের এলাকায় যে একটা বয়স্ক হয়, তাদের সবার আগে বুড়া মানুষ। দ্যাটস নট হোয়াট উই সাপোজ টু বি। উই উইল বি স্মার্টার, ওয়াইজার, স্ট্রঙ্গার, আপার হ্যান্ড টু দ্য পিপল। কিন্তু আজকে উল্টো দিকে আমরা হাঁটছি। বয়স হচ্ছে, বয়স 40 হবে আপনার ব্লাড প্রেশার হতে হবে, ডায়াবেটিস হবে, ডায়াবেটিস তো হয়েছে বয়স। আমাদের লাইফস্টাইলের কারণে আমরা নিজেরাই নিজেদেরকে অবসলিট বানাই ফেলতেছি। অফকোর্স আপনি কি দেখেন, আমরা কি খাচ্ছি বাড়ি গিয়ে, সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু। আচ্ছা, আমরা কি এটা খেয়ে বড় হয়েছি? সকালে ঘুম থেকে আমরা কি পরোটা খাইছি? না, মুড়ি খেয়েছি, চিড়া খেয়েছি, আগে খেয়েছি, ছোলা খেয়েছি। আমরা তো ফেনী এলাকায় আমরা খোলার জাই পিঠা বলে, খোলার জাই পিঠা খেয়েছি। এর বাইরে আর কি খাবার খেয়েছি মনে পড়ে না। আর এখন বাচ্চারা কি খাবে? স্যান্ডউইচ, সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার, প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড। দারুণ একটা বিল্ডিং আছে, পুরো বিল্ডিংয়ে চিকেন ফ্রাইড দোকান, প্রতিটা ফ্লোরে। কি চলছে রে ভাইয়া, বুঝছেন?
এবং সায়েন্স আমাদের আমেরিকান ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলছে যে ফ্রাই মিট হ্যাজ এ টপ কার্সিনোজেন্স, মানে যেটা ক্যান্সার কজিং, এটা HCA বলে, টপ কার্সিনোজেন্স তৈরি করে এই ধরনের ফ্রাই মিটগুলো। আর আমি আমাদের ফেরিতে আমার খালার বাড়ি গেছি গ্রামে, অনেক ভিতরে, অনেক কষ্ট করে গাড়ি নিয়ে গেছি, উনি গ্রামে ফিরে গেছে, কিছুই নেই কোথাও। গিয়ে দেখি একটা জায়গায় পাইছি একটু সুন্দর একটা দোকান, গিয়ে দেখি ওটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান, চিকেন ফ্রাইয়ের দোকান। এই হচ্ছে তাহলে আমরা আমাদের শরীরের যে কোষগুলো আছে না, যেন আপনার রদুল ভাই 50 মিলিয়ন কোষ কি দিয়ে তৈরি? প্রোটিন, ফ্যাট, মিনারেল, আদার নিউট্রিয়েন্টস। আপনি যদি খেতে বসছেন, আপনি এখানে চিকেন ফ্রাই খাচ্ছেন, চিকেন, এখানে ভাত, এখানে রুটি, ইউ গেটিং সাম কার্বোহাইড্রেট অ্যান্ড সাম টক্সিক ফ্যাট, বার্ন ফ্যাট। একটা বার্ন ডিফেক্টিভ ফ্যাট কীভাবে আপনার হেলথি টিস্যু তৈরি করবে বলুন তো? সেটাই, কারণ প্রতি মুহূর্তে আমাদের সেল কোষ ভেঙে যাচ্ছে, প্রতি মুহূর্তে কোষ তৈরি হচ্ছে, রিপ্লেনিশ করতে হবে। তো এই কোষটা কি তৈরি হচ্ছে? খাবার থেকে তৈরি হচ্ছে। আমরা যদি রং ইনগ্রেডিয়েন্ট দিই, তা রং কোষ তৈরি হচ্ছে না। রং কোষ কি অসুস্থ না? তো অসুস্থ কোষে অসুস্থ রোগ হবে, নাম দিব ডায়াবেটিস, নাম দিব এটা। এখন 11,500 রোগ নাম দেওয়া হয়েছে। প্রতি বছর প্রায় 800, প্রতি বছর না, গত কয়েক বছর প্রায় 807টা রোগ দেখলাম, যারা দেখলাম আমি, অ্যাড হয়েছে, আরও অ্যাড হবে, নতুন ড্রাগ অ্যাড হবে। এরকম কথা, সাইকেল চলতে থাকে। রোগ তো কিন্তু একটাই, রোগ কিন্তু একটা, আপনার কোষটা ডিফেক্টিভ, কোষটা অসুস্থ, ফাংশন করতে পারছে না, ফাংশন করতে পারছেন। থ্যাংক ইউ। এবং এটাকেই ফাংশনিং আনতে হবে আমাদের। আমরা অসুস্থ হয়, আমরা কি করি? ধরেন আপনার গাড়ি চালাচ্ছেন, যখন ইঞ্জিন লাইট আসে কি করবেন আপনি? আপনি কি ইঞ্জিন লাইটটা বন্ধ করুন, নাকি দেখবেন যে ইঞ্জিনের কোথায় সমস্যা? কিন্তু আমরা তা করছি না। ইঞ্জিন লাইটটা আমরা টেপ করে দিচ্ছি, হ্যাঁ, আমরা মানে ব্যান্ডেজ করে দিচ্ছি রোগটাকে। ও ব্লাড প্রেশার হচ্ছে, এইসব লিসিনোপিল খেয়ে এটা কন্ট্রোলে আছে, হুট করে স্ট্রোক করে ফেলছে। আমি একটা ফ্রেন্ড এক্সাম্পল দিই, আপনি যদি গল্পগ্রাফি আছে, আমার নামে নাম মোহাম্মদ হক নাম। I was like, man, your name is মোহাম্মদ হক। উনি লোক ফিলাডেলফিয়া থেকে আসছে, মেজর স্ট্রোক, মানে এমন স্ট্রোক করেছে পুরো শরীর ঠোঁটে কলাপস করে ফেলছে, মুখটা এভাবে কথা বলতে পারে, আর কিছু করতে পারে না। তো তার ওয়াইফ আমাকে বলছে, ডক্টর হক, ওনার নাম মোহাম্মদ হক, ডক্টর হক, আমার হাজব্যান্ড 37 ইয়ার্স ধরে এই কমিউনিটিকে সার্ভ করেছে ডক্টরের, উনি একজন কার্ডিওলজিস্ট, উনি কেন সেই কার্ডিওলজিক্যাল ইস্যুতে ভুগলো? উনি কেন কার্ডিওভাস্কুলার ডিজিজে বসে উনি স্ট্রোক করলো? আমি বললাম যে আমরা জানি কিছু একটা পাবো। বললাম যে ঠিক আছে, আনসার দিচ্ছি, আপনি আমাকে একটু হেল্প করে আনসারটা আমি দিচ্ছি। ওনার স্বাস্থ্যে কী সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। তো বললাম ওষুধ খেত? হ্যাঁ, ওষুধ তো খেত। কী ওষুধ খেত? উনি কোলেস্ট্রলের ওষুধ খেত আর ব্লাড প্রেশার ওষুধ খেত। আমি বলি আপনি আমার ভিডিও শোনেন নাই? এতবার বলেছি, এত ভিডিওতে বলেছি যে কোলেস্ট্রল ওষুধ যে খাবে, ব্লাড প্রেশারের ওষুধ যে খাবে, আপনি তো ব্লাড প্রেশারকে বন্ধ করছেন না, তাহলে তার স্ট্রোকই তার একমাত্র পথ। যেহেতু আপনি কনস্ট্যান্টলি ড্যামেজ হচ্ছে, রুট যে ফিক্স করছে না, আটারিগুলো আপনার ইনফ্লামেশন বাড়তেছে, থিন হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ব্লাড প্রেশারকে ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখছেন, আপনার আটারি হিল করেন নাই, মিনারেল ব্যালেন্স ফিক্স করেন নাই, ইনফ্লামেশন কমান নাই, তো স্ট্রোকই তো সমাধান আপনার হবে। উনি তো অবাক শুনে, উনি অবাক হয়েছে, উনার অবাক দেখে আমি অবাক হয়েছি। অতটা অবাক হয়নি, দ্যাটস দ্য হাউ দে আর ট্রেন্ড। এবং এই ধরনের স্ট্রোক করে যখন প্যারালাইজড হয়, ফিরে আসা যায়, একটু ইম্প্রুভ হয়, পুরো ফিরে আসে না, কারণ শেষ তো, সব ভেনগুলো, ভাস্কুলারগুলো, মানে ভেনগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। তো এই ধরনের গল্পগুলো শেষ করতে পারবো না, গল্পগ্রাফি যদিও। তো ভালো না, আসলে আমাদের আমাদের লাইফ স্টাইল আমাদের সব শেষ করে দিয়েছে। আমার একটা ভিডিও দেখবেন আপনারা, যে একমাত্র শরীরের সবচেয়ে উপকারী জিনিসটাকে বলা হচ্ছে রোগ। সেটা কি জানেন? কেন? কোলেস্টেরল। আচ্ছা, আজকে কোলেস্টেরলকে বলা হচ্ছে একটা ডিজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরটাকে বানিয়েছে, যখনই কোনো সমস্যা, সেখানে বডি সিস্টেম এটাকে গিয়ে প্রোটেক্ট করবে, ফিক্স করার চেষ্টা করে। আমাদের লিভার কোলেস্টেরল তৈরি করে, যখনই কোনো ইনফ্লামেশন হয়, ইমব্যালেন্স হয়, কোন ধরনের ইনফেকশন হয়, কোন ধরনের ডিফেক্টিভ টিস্যু পায়, এটা হিলিং করতে যায়, লিভার তৈরি করে কোলেস্টেরল। স্যাডলি এটা আমাদেরকে শেখানো হয়েছে অনেক, মানে বইতে লেখা আছে যে কোলেস্টেরল খাবার খেলে, চিংড়ি খেলে, মাংস খেলে এটা গিয়ে কোলেস্টেরলে পরিণত হয়। অ্যাজ ইফ লাইক 1 যোগ করলে 2 হয়। এখানে এভাবে হয় না। আমরা যখন খাবারটা খাই, আমাদের যে খাবারটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়, যে ফ্রন্ট টু ব্যাক ডোর,
35 ফিট লং একটা জার্নি, একটা টেনিস কোর্টের সমান। টেনিস কোর্ট 35, এটা 35। এত লম্বা জার্নি খাবারটাকে পাড়ে দিতে হয় টু ইট, ডাইজেস্ট অ্যান্ড মেটাবলাইজ। এখন আমাদেরকে বলা হয়েছে কি খাবারটা খাওয়ার পরে এটাকে কোলেস্ট্রলে চলে যাবে। নো, হজম হবে আগে এই ফ্যাটটা বা চিংড়িটা, হজম হয়ে এটা অ্যাবজর্ব হবে। যদি অ্যাবজর্ব হওয়ার পরে লিভার এটাকে দেখবে এটা সে কী ধরনের নিউট্রিয়েন্ট বা কী ধরনের কম্পোনেন্ট তৈরি করতে হবে। রাইট। এখন চিন্তা করছেন কোলেস্ট্রল নাকি খাওয়া থেকে কোলেস্ট্রল হচ্ছে। আর কোলেস্ট্রল তৈরি হচ্ছে, কোলেস্ট্রল 80% স্ট্রাকচার হচ্ছে আপনার কার্বোহাইড্রেট থেকে, 20% ফ্যাট থেকে। তাও লিভার তৈরি করবে এটা যদি মনে করে কোথাও ইমব্যালেন্স আছে, যেমন আপনার হার্টে ইমব্যালেন্স বা কোথাও ইনফ্লামেশন, কোলেস্ট্রল তৈরি করবে। আর আমরা করছি কি, আমরা ওই ফ্যাটি খাবারটা বাদ দিয়ে দিয়েছি। হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ করেছে চমৎকার, তারা 300 পেশেন্টের উপর গবেষণা করে দেখিয়েছে যে ওই 300 পেশেন্টকে যদি কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে যদি শুধু হেলদি ফ্যাট দেওয়া হয় এবং প্ল্যান্ট বেসড ডায়েট দেওয়া হয়, তাদের প্রত্যেকেরই উইথিন সার্টেন টাইম তাদের কোলেস্টেরল, ব্লাড প্রেশার এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে ওয়েট লস সবই কমে আসে। আচ্ছা, আপনি দেখবেন কোথাও খেতে বসলে দেখবেন ওই একটা ফ্যামিলি প্রোগ্রাম খেতে বসছে যে সবাই ডিমের কুসুম বাদ দিয়ে ডিমের 4-5টা খাচ্ছে এবং ডিমের কুসুম সবাই রয়েছে, আর আমি কুসুম ছাড়া বাকিরা খাচ্ছি না। তো একজন সবাই তো বাকিরা কী করছে, যে প্রশ্ন করলো যে তো এক্স্যাক্টলি উল্টাটা কেন করতেছেন? বললাম যে আমি উল্টা করতেছি কারণ হলো এই আমার তো আপনারা ভাবছেন এটা কোলেস্ট্রল দেখে, আসলে রিসার্চ বলতে ওই ওই কুসুমটা কোলেস্ট্রল কমাবে, কারণ কুসুম তো একটা ওমেগা, এটা ইনফ্লামেশন কমাবে, তার লিভার কোলেস্ট্রল তৈরি করবে না। আর আমি বাইরেটা বাদ দিচ্ছি খারাপ বলে না, এই জন্য যে কারণ এটা যে তেলে ডুবে ডিমটাকে ফ্রাই করা হয়েছে ওই তেলটা তো ডেঞ্জারাস, এটা তো মানুষের তৈরি তেল। আমাদের যে সরিষার তেল বা নারিকেল তেল করা হয়নি, এটা তো বাজারের প্রসেস তেল। তাই ওই সাদা অংশের মধ্যে প্রচুর তেল লেগে আছে, আমি ওইটা খেলে আমার কোলেস্ট্রলটা বাড়বে, আর কুসুমটা খেলে আমার কোলেস্ট্রলটা কমবে। তো এই যে বিশাল একটা গ্যাপ, একটা ভালো কম্পোনেন্টকে আমরা নলেজ গ্যাপ তো বটেই, মানে এখানে সচেতনতার তো অনেক অভাব আছে। এই পয়েন্টটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো একজন সাধারণ মানুষ, আমার তো হচ্ছে মেডিসিনাল নলেজ নাই। সো আমি আসলে হচ্ছে আমার লাইফটা যাতে ঠিক মতো লিড করতে পারি, এই খাবারগুলো ঠিক মতো যাতে দেখতে পারি, বুঝতে পারি বা বেছে বেছে খেতে পারি, আমার আসলে কি করণীয় আছে? যে আমি আসলে কোথায় নলেজ সিক করব, ইনফরমেশন সিক করব? হ্যাঁ, যে আমি অসুস্থ হয়ে গেলে তো আমি ডিরেক্টলি ডাক্তারের কাছেই যাব, প্রফেশনাল শরণাপন্ন হব, বাট এমনিতে তাহলে আমার কি করার আছে একজন মানুষ হিসেবে? একদম, আপনি যখন ঘুম থেকে উঠবেন দেখবেন আপনার অতটা ক্ষুধা লাগে না, কারণ আপনি লেটে খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পর শুয়ে দিতেন, তাহাজ্জুদের সময় উঠতেন। তো আপনি যদি রাতে লেটে ঘুমান, সকালে ক্ষুধা লাগবে না, রাতে ঘুমিয়ে পড়েন, সকালে আর্লি উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতেন? উনি কিসমিস খেতেন, মধু খেতেন, তারপরে উনি খেজুর খেতেন। দ্যাট শুড বি দ্য ব্রেকফাস্ট, সিম্পল অ্যান্ড ইজি। নবীজি মদিনার রাস্তায় হাঁটতে বেরোতেন। উনি আজকে শিকাগো মেডিকেল কলেজ দেখিয়েছে যে একটা মানুষ যদি 40 মিনিট ডেলি হাঁটে, তার শরীরে মেজর ডিজিজ থেকে মুক্ত থাকতে পারে। আমরা তাই করি, আমি করার চেষ্টা করি যথেষ্ট। তারপরে হচ্ছে যে আমাদের ঘুম থেকে উঠে আমরা পরোটা, সিঙ্গারা, চমচা যাই, এগুলোর দিকে যাব না। এক সময় হুইট ছিল ভালো, এখন হুইটটা জেনেটিক্যালি মডিফাইড। আচ্ছা, হুইটে যত অ্যাভয়েড করা যায়। সুস্থ মানুষ একটু হুইট খেলে অসুবিধা নাই, অসুস্থ হলে হুইটে বাদ দিতে হবে। লাঞ্চে এসে আমরা কি করবো, আমরা চিকেন খাবো, মাছ খাবো, ভাত খাবো, রুটি খাবো, অথবা কেউ এগুলো না করে দেখেন যে কোনটা আপনার জন্য পুষ্টিকর। আপনার সারাদিনের এতগুলো কোষ রিজেনারেট হবে। এই যে আমরা কথা বলছি 1 ঘন্টা ধরে, আমার এখানে শরীরের প্রায় 10 লক্ষ কোষ তৈরি হয়েছে। আমি দুপুরে কি খেয়েছি তার উপর ডিপেন্ড করছে আমার কোষগুলো হেলথি কোষ তৈরি হয়েছে নাকি ডিফেক্টিভ কোষ তৈরি হয়েছে। তো এই কোষগুলো আমার সুস্থ হতে পারে যখন লাঞ্চ যদি ভালো করি। তো লাঞ্চে কী করবো, সালাদ, ভেজিটেবল, একটু ফ্রুটস রাখবো, মাছ রাখবো, রুটি রাখবো না, রুটিটা আমাদের বেশি খাওয়া হয়, রুটিটা কমায় ফেলতে হবে, ভাত রাখবো। তারপরে হচ্ছে যে মাংসের সমস্যা হচ্ছে মাংস, ডিম এবং দুধ। কারণ কি, এগুলো ফার্মে তৈরি হচ্ছে, ফার্মে প্রচুর স্টেরয়েড দিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক্স দেয়। তারপর হচ্ছে প্রচুর হেভি মেটাল থাকে। গ্রেনটা হচ্ছে জিএমও গ্রেন দেওয়া হচ্ছে। এই ধরনের ফার্মের তৈরি মাংস, ডিম, দুধ আমরা বাদ দিয়ে দিব, তাহলে আপনার স্বাস্থ্য সেফ। হুইট বাদ দিব, আপনি সেফ। অনেকে বলে আপনার তাহলে খাবোটা কি? আমরা তো কোনো খাবার খেতে মানা করি না, যেটা নষ্ট করে ফেলছে মানুষ সেটা আমরা খাবো না। আমরা চিকেন খেতে মানা, আমরা গরু খেতে মানা করছি না। গরুটা যারা
এতগুলো স্টেরয়েড দিয়ে গরুতে স্টেরয়েড এতগুলো খাওয়াতে হয়, তাহলে আপনার শরীরে চলে আসছে দুধের মাধ্যমে। ডেফিনেটলি। তাহলে আমি যেগুলো খাই আমার লামস হবে, বামস হবে, আমার টিউমার হবে। কি পরিমাণ টিউমার পেশেন্ট পাই বাংলাদেশে, আমি তো পেশেন্ট দেখি না, ডক্টর আমাদের রিপোর্ট দেয়, আনবিলিভেবল। মানে টিউমার এত কেন বড় হচ্ছে, ওই যে স্টেরয়েড এগুলা টিস্যুকে বড় করে দিচ্ছে, এটা টিউমার তৈরি হচ্ছে। টিউমার টিস্যু তো একটা ইটস একটা টিস্যু, একটা কোষ, স্টেরয়েড গ্রোথ হরমোন কারণে বড় হচ্ছে। তাহলে আপনি এটা খেলে আপনি সেফ। ডিনার এসে নবী সাল্লাল্লাহু আর্লি খেতেন, আমরাও আর্লি খাই, আসার পর শুয়ে পড়ি। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আমরা মর্নিং স্ন্যাক্স, মিড ডে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, দ্যাটস ওয়াজ নট দ্য কালচার দ্যাট উই গ্রু আপ। অ্যান্ড নবী সাল্লাল্লাহু আলাইহি খেতেন না, সায়েন্স যেটা সাপোর্ট করে না। উই নিড টু গিভ সার্টেন টাইম ফাস্টিং, ক্লিনজিং টাইম। ধরেন আপনাদের এত বড় 12,000 স্টাফের একটা অফিস, আমি জানি এটা 12,000, আমি ওয়াজ অ্যামেজড টু হিয়ার, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ গিভ বারাকা অন ইউর বিজনেস। ইমাজিন আপনি এখানে একদম 24/7 কাজ করছেন, অফিসটা কি ক্লিন থাকবে অফিসটা? নো, ইউ গো টু হোম, জেনিটররা ক্লিন করছে, কালকে আবার মানে স্যানিটাইজ করছে, ক্লিন কাজ করছে। ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট। কিন্তু আমরা করছি কি খাওয়া 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 খাওয়া, নো, ব্রেক, খাওয়া খাওয়া ব্রেক, দ্যাট শুড বি দ্য human being supposed to be, then that will really work like a magic, because বডি খাবে, এটা অ্যাবজর্ব করে মেটাবলাইজ করবে, আবার ক্লিন করবে, দেন আবার রেডি হবে। তাহলে ফাস্টিং করার সময় আমাদের এতবার খাওয়ার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবার খেয়েছেন, উনিও এটা ওটা খেয়েছেন আর একটা মিল খেতেন, বেশিরভাগ হাদিসে আমরা তাই পাই। নবী সাল্লাম পেটের 1/3 খেতেন। তো নবী সাল্লাম অনেক সময় খাবার খেতেন। নবী সাল্লাম খাবারটা চিবিয়ে খেতেন। উনি বলছে যে আমার উম্মতটা যদি 40 বার চিবিয়ে খায় তার সুস্থ থাকবে। আচ্ছা, সায়েন্স তাই প্রমাণ করছে। আমরা যদি খাবারটা চিবিয়ে খাই আমাদের ডাইজেস্টিভ জুস তৈরি হবে, হজম হবে, কারণ কার্বোহাইড্রেটের জন্য লাগে অ্যামাইলেজ। অ্যামাইলেজ তৈরি হয় শুধু এখানে, অ্যামাইলেজ এখানে তৈরি হয় না। তাহলে ইমাজিন আপনি রুটি বা ভাত বা খাচ্ছেন, আম্মু গিলে ফেলছেন, তাহলে এখানে গিয়ে আর হজম হবে না, বলে কি এই গ্যাস এইটা সেটা। সো হাদিস সমাধান, সায়েন্স আজকে ব্যাকটা, উই ডোন্ট নিড টু ব্যাকটা বাই সায়েন্স। হাদিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ডিং হিজ ইজ উসওয়াতুল হাসানা, হি ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর হিউম্যান বিং। আল্লাহ বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করবা, নবীকে ফলো করো। তো আমরা নবীকে যদি নবী ফলো করতে পারি, উনি হাদিসগুলো অ্যাপ্লাই করতে পারি, উনি কীভাবে খেতেন, কী খেতেন, দ্যাটস দ্য সলিউশন। আল্লাহ বলছে যে যারা মুখতালিফা, যেটা গ্রো হয় তোমরা এগুলো খাও। হ্যাঁ, তারপর হচ্ছে যে মানে ফলমূল শাকসবজি তোমাদের মেইন খাবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে এক সময় ছিল কোথাও অফিসে গেলে কি মানুষ সিঙ্গারা চমচা বুঝছো না, আপনার কি দিয়েছেন আজকে আমি দেখেছি, ফ্রুটস, হানি, আর কি ছিল নাটস। সো ইউ সি, আপনি যে বলছেন যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে তো। চেঞ্জ না হলে আজকে আমরা এই স্ন্যাক্স পেতাম না। আমরা শিখে, আমি যদি খুব ভিআইপি কিছু হতাম নিশ্চয় আমার জন্য একটু মোগলাই, একটু বেক চিকেন আনতেন, যদি এখন থেকে 10 years আগে যেটা হতো আর। রাইট, সুবহানাল্লাহ, ইট ওয়ার্কস। আমরা যে দূর থেকে হলো কথা বলি, থিংস আর ওয়ার্কিং আসলে। তো আমরা এক সময় তো ব্যক্তি পর্যায়ে সচেতন হই, কে কতগুলো না হলো আমরা ভালো মুসলিম হতে পারবো। আমরা মনে রাখবেন, আপনি ভালো স্বাস্থ্য ঠিক না থাকে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। আপনি ঘুমাইতে পারবেন না, সকালে তাহাজ্জুদ কিভাবে পড়বেন? এক্স্যাক্টলি। আপনি ফজরও করতে পারবেন না, তাহাজ্জুদ তো পড়ার কথা। কারণ আপনি রাতে ঘুমাইতে পারেন না, ঘুমে আসতেছে না। তো ঘুমাবে কখন? আপনার যদি শরীরে যদি ইনফ্লামেশন থাকে ঘুমাতে পারবেন না। কারণ বডি যদি খাবার হজম না হয়, ইটস গোনা মেক এ লট অফ লিকি গার্ড তৈরি করে, পুরো শরীরে প্রোটিন স্ট্রেসড আউট হয়ে যাবে পুরো বডি, এবং এখান থেকে রোগ তৈরি হবে, স্ট্রেস থেকে মেটাবলিক থেকে রোগ তৈরি হবে। আজকে পৃথিবীতে মানে 50% মানুষ আপনার গ্যাস্ট্রিক ফিল নিচ্ছে। হ্যাঁ, এটা কথা ছিল না। পৃথিবীর অর্ধেক অ্যাডল্ট আছে ডায়াবেটিসে আক্রান্ত, বাংলাদেশে নাকি এটা আরও বেশি, অর্ধেকের বেশি অ্যাডল্ট ডায়াবেটিসে আক্রান্ত। এই আমরা চাই না। আপনি এখন থেকে 2019 সালে কোভিডের আগ মুহূর্তে অটিজম ছিল পৃথিবীতে 161 জনে একজন, এখন 130 জন, এখন 30 জনে একজন। খেলে ইমাজিন, মানে এত চেঞ্জ। কারণ আপনি দেখেন না, এখন থেকে 10 বছর আগেও আমি যখন 2015 দেশে আসি, ধানমন্ডিতে এতগুলো চিকেন ফ্রাই দোকান ছিল না। এখন পুরো বিল্ডিংয়ে সবগুলো ফ্লোরে চিকেন ফ্রাই খাওয়া হচ্ছে।
ওই যে মানুষ বলবে যে এটা তো অনেক মজা লাগে খেতে। এখন মজাতে এটা আমার অভ্যাস, আমরা এটাকে টেস্টটাকে বার চেঞ্জ হয়ে যায়। মনে রাখবেন আমার একটা ক্লাসে একটা স্টুডেন্ট ছিল, তো সে বললাম যে তোমার, আমি তো বুঝতে পারছি সামথিং গোয়িং অন, বললাম যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, ক্যান আই হেল্প ইউ? তো বলছে নো, আই এম নট ফিলিং গুড। হোয়াই ইউ নট ফিলিং গুড? আই ইট অল ম্যাকডোনাল্ড, আই ডোন্ট লাইক এনিথিং এলস লাইক বাই, কালো তো একটু স্ল্যাং বলছে, আই ডোন্ট লাইক এনিথিং বাট ম্যাকডোনাল্ড। তো বললাম তো রান্না করো না? বলে নো, আই ডোন্ট লাইক কুকিং, আই লাইক ম্যাকডোনাল্ড চিকেন, I can think about beyond my crunchy chicken leg. Okay, well, তো ইমাজিন, সে তো মানুষ, আমি কেন আমার অ্যাভোকাডো সালাদ, আমি কেন আমার গুড কুক ফিশ আমাকে সুদিং করে মজা লাগে, হ্যাবিট, টেস্ট বারটা চেঞ্জ হয়ে যায়, তার শেক ক্রাইসপি লেগ খেতে পারে না। হ্যাঁ, তো দ্যাটস দ্য সিচুয়েশন ভাইয়া, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমরা কি ছোটবেলার মানুষ কি খাই হেভি ছিল না এখন থেকে 30 বছর আগে? এখন কেন তারা এই খাবার খেয়ে হেভি খাও? ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, তো আমরা যদি স্বাস্থ্য ডায়েট ঠিক করি, আমরা আবার ফিরে আসতে পারবো। নাহলে আমার মতো আমি একটা স্টোরি বলি, যখন আমেরিকায় প্রথম যাই, খাবার খাবো, কী খাবার খাবো, আমি 4টা বা 5টা খাবার খেতাম। কি? চিকেন, ডিম, দুধ, ডাল এবং সাদা ভাত। তো বাংলাদেশে একটা ডিমের ডজন দাম কত? কয়েকশো টাকা। ওরা পুরো ডিমের ডজন হচ্ছে 50 সেন্টস, পুরো ডজন, পুরো 1 গ্যালন দুধ 1 টাকা, 1 গ্যালন। তো এত সুস্বাদু খাবার আমি খেয়ে ছুঁয়ে কেন, আমি স্পিনাচ পালং শাক কেজি $3, আমি কেন এটা খাবো? কয়েক গুণ বেশি দাম। আমরা কেউ বুঝি না যে কোনটা নিউট্রিশিয়াস, উই ডোন্ট হ্যাভ এ নলেজ। কিন্তু আমরা শিখে এসেছি যেটা সুস্বাদু এটাই আমার খাবার। আপনি খাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই, আমি খাবো, বিকজ দ্যাটস হাউ we grow. But if we educate ourselves, we know what to eat. We can fix our body. We can get back to our health. We can be disease free. If I get disease free, I can serve my family. একটা মানুষ সুস্থ 3 জেনারেশন সাফার করতে হয়। আসলে জেনেটিক্যাল ডিসপোজিশনটা জেনারেশন চলে যায়। এখন একটা রোগ যখন এই পর্যায়ে চলে, তখন আবার স্টেম সেলস লাগে। স্টেম সেলস আপনার যারা একটা নিউ ইনভেনশন, এটার মাধ্যমে একটা এই যে অটিজমগুলো, কিডনি, বাংলাদেশের 3 কোটি কিডনি রোগী, জানেন? 3 কোটি। প্রত্যেকে দেখলাম, আমি বড় হেডলাইন ছিল, আমি দেখে আসি, গত বছর দেখলাম এটা, বাংলাদেশের 3 কোটি কিডনি রোগী। লাস্ট স্টেজ না, সার্টেন স্টেজ। এখন এদেরকে স্টেম সেল ছাড়া হবে না। স্টেম সেল যে দাম, আপনি কজনকে দিবেন? না, এটা সম্ভব না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু হেলথ। হ্যাঁ, স্টেম সেল অনেকে অ্যাফোর্ড করতেছে কিডনির জন্য বা অটিজমের জন্য, কিন্তু ইটস এ ডেভেলপিং কান্ট্রি, সো উই হ্যাভ টু ওয়ার্ক অন আওয়ার ডায়েট, উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার লাইফস্টাইল। সাপ্লিমেন্টগুলো আমরা আমেরিকান খুব দামি এগুলো, কিন্তু ইফ ইউ ডোন্ট ফিক্স আওয়ার সেলফ, উই হ্যাভ নো ওয়্যার। না, অনেক কিছু ভাই আপনার কথা থেকে জানতে পারলাম এবং একটা নতুন পার্সপেক্টিভ তৈরি হলো এই জিনিসটা নিয়ে। আমার মনে হয় এই জন্যই আসলে হচ্ছে এই কথাগুলো বেশি বেশি বলা দরকার, এবং মানুষ যত শুনবে, এই জিনিসগুলো সম্পর্কে জানবে, তত তো সচেতনতার একটা হচ্ছে জোয়ার তৈরি হবে। তো এই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমাদের বেশি বেশি করে কথা বলা দরকার। তো প্রিয় দর্শক, আমরা তো এতক্ষণ ধরে ভাইয়ের সাথে জিনিসগুলো নিয়ে কথা বললাম। আমি নিজে পার্সোনালি অনেক কিছু জেনেছি, আপনারাও হয়তো অনেক কিছু নতুন জেনেছেন। তো এখান থেকে আপনাদের নিজেদের জানার মতো যে পয়েন্টসগুলো তৈরি হয়েছে, আপনারা নিজেরা যা যা জেনেছেন, যদি কষ্ট করে একটু কমেন্টসে আমাদেরকে পয়েন্ট আকারে লিখে দেন যে আজকে এই এপিসোডটা থেকে আমরা এই জিনিসটা জেনেছি, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ বোধ করব। আর ভাইয়ার কাছে যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে, সেটাও আপনারা হচ্ছে কমেন্টে লিখতে পারেন, কাজেই আমরা পরে চাইলে ফলো আপ করতে পারবো। একটা জিনিস হচ্ছে, আমি তো আজকে আমার যে হার্বার্ড এডুকেশন, আমার যে ডক্টরেট মেডিসিনের উপরে, মেডিসিনাল কেমিস্ট্রি বা মেডিসিন ফাংশনাল ইন্ডিকেটিভ, এত লেখাপড়া, এত রিসার্চ, এত কিছু তো আমি সম্ভব না। আমি 2টা বই লিখেছি, একটা হচ্ছে ফুড অ্যাজ এ মেডিসিন, আর হচ্ছে হিলিং উইথ ইন্ডিকেটিভ অ্যাপ্রোচ। আপনার বইগুলো পড়ে, আমার ওয়েবসাইট বইগুলো আছে। এখন আমার তো কয়েক হাজার ভিডিও আছে, আপনার ডায়াবেটিসের উপর কয়েকশো ভিডিও আছে, হাজার হাজার পেশেন্ট শুধু ভিডিও দেখে ভালো হয়েছে। তো যদি আজকে তো সব বলা সম্ভব না, যদি এগুলো দেখে ভালো হয়, এটাই আমার প্রাপ্তি, যে আল্লাহ তাআলা যদি আমার কাজগুলোকে কবুল করে এবং মানুষ সুস্থ হয়, একটা পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে, দ্যাটস মাই অ্যাচিভমেন্ট। ইনশাআল্লাহ, অবশ্যই ভাইয়া আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়া, দোয়া তো অবশ্যই থাকবে। আপনাকে আবারও ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। ভাইয়াকে ধন্যবাদ দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।